যে কোনো অধ্যায়ের তোমার সমস্যার কথা জানাও। টপিকসটা আমাকে খালি বলবা, অধ্যায় বলে তো লাভ নাই, ঠিক আছে? স্পেসিফিকলি বলতে হবে। যেমন ধরো সাপোজ আমি যদি বলি যে স্যার মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়, এই যে টাইপের গুলা তুমি কমেন্টস করো, দেন আমি ওটার অ্যান্সার দিব, ঠিক আছে? অধ্যায় না, বুঝতে পারছো? এটা ভালো হবে না নাকি তোমরা মাইন্ড করলা বলো? তোমরা চাইলে আমি পড়াইতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইফেক্টিভ হবে না, বুঝছো? এরকম 5-6 জনের জন্য চ্যাপ্টার বলা যাবে না, আমাকে স্পেসিফিক কোশ্চেন করতে হবে। স্পেসিফিক, এই যে এক একজন কেউ 11, কেউ 8, কেউ 10, কেউ 6, কেউ মিশ্রণ। না ভাইয়া, এইভাবে না, তুমি স্পেসিফিক করে বলবা যে স্যার এই কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সার দেন। কি পড়াশোনা করছে তোদিন? আচ্ছা, এই যে আরিশা একটা কথা বলছে যে স্যার স্মরণ আর ত্বরণ একটু বোঝায় দেন প্লিজ। ওকে, দেখো প্রথমত হচ্ছে স্মরণ। প্রথমত কি স্মরণ? বিষয়টা হচ্ছে যে স্মরণের সাথে ব্যাপারটা এরকম, একটা হচ্ছে তোমার দূরত্ব। স্মরণ বুঝতে গেলে তুমি দূরত্ব বুঝবা, ঠিক আছে? মনে করো এইটা হচ্ছে এ পয়েন্ট আর এইটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে? এখন এই এ থেকে বি পয়েন্টের জন্য সরকার মনে করো রোড তৈরি করছে, এরকম রোড। অর্থাৎ তুমি যদি এ থেকে বিতে যাইতে যাও তাহলে দেখা যাবে কি তোমাকে এই যে রোড এই দিক দিয়ে ঘুরে 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 এইভাবে তোমাকে আসতে হবে। এইটা হইতেছে দূরত্ব। এইটা কি? দূরত্ব। তুমি এতটুকু দূরত্ব অতিক্রম করতেছো। আর যদি আমি তোমাকে স্মরণ বলি, স্মরণ মানে হইতেছে তুমি এখান থেকে যাত্রা শুরু করে এই পয়েন্টে মনে করো আসছো। এখন আসার পরে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত যে ডিরেক্ট যেই দূরত্ব, সর্বনিম্ন যেই দূরত্ব, কি এ থেকে বি পর্যন্ত সর্বনিম্ন দূরত্ব, এইটাকে আরেকটু যদি ভালো করে তুমি আপগ্রেড ভাষায় বলতে চাও তাহলে সেটাকে বলে লম্ব দূরত্ব। কি বলে? লম্ব দূরত্ব। অর্থাৎ দুইটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব অথবা দুইটা বিন্দুর মধ্যেকার লম্ব দূরত্বকে বলা হয় হচ্ছে তোমার স্মরণ। আর দূরত্বটা হইতেছে তুমি এই যে ঘুরে ফিরে যখন গেলা, যতটুকু পথ অতিক্রম করেছো তুমি, অর্থাৎ মোট পথ, ঠিক আছে? তুমি যত দূর এখন তোমার মন চাইছে ঘুরে বেড়াইতে, তুমি ঘুরে ঘুরে ওদিক দিয়ে গেছো, ওটা আমার দেখার বিষয় না, ঠিক আছে? তার মানে ওই যে তুমি মোট পথ ঘুরে আসলা, সেইটা হইতেছে তোমার দূরত্ব। আর আমি সচেতন মানুষ, আমি অতদূর ঘুরবো টুরবো না, আমি সোজা মনে করো এই বরাবর চলে গেছি। এই যে লম্ব দূরত্ব, এইটাকে সর্বনিম্ন দূরত্ব, এইটাকে বলা হয় তোমার হচ্ছে স্মরণ। আরিশা বলো তো বুঝছো কিনা? স্মরণ বুঝছো আরিশা? এইরকম কোশ্চেন করতে হবে স্পেসিফিক, এবং যা যা কোশ্চেন করবে আমি প্রত্যেকে অ্যান্সার দেবো ইনশাল্লাহ। বইয়ের টপিকস উল্লেখ করো, বইয়ের টপিকস, ঠিক আছে? মানে কোশ্চেন করতেছে মঙ্গল গ্রহ থেকে, বইয়ের টপিকস এর কোশ্চেন করো, ঠিক আছে? এখন পরীক্ষা সামনে, এই ধরনের কোশ্চেন অ্যান্সার আমি দিতে পারবো, মানে দেওয়া যাবে, কিন্তু এটা সময় নষ্ট, ঠিক আছে? আচ্ছা, কই জানি দেখলাম একটা কোশ্চেন, লিভার কি? আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে কেউ কোশ্চেন করে না কেন, আমি ঠিক বুঝলাম না। মানে তোমরা পড়াশোনা করবে না? একজন লিখছে দ্রুতি, বেগ, আপেক্ষিক গতি, চলন গতি ইত্যাদি গতির সংজ্ঞাগুলো গুলিয়ে ফেলাই। হ্যাঁ, এগুলা গুলায় যাবে, বাট এগুলা মানে তোমাকে পড়তে হবে আস্তে আস্তে। আমি একটা একটা করে অ্যান্সার দিই, ওটা ভালো হয়, মনে থাকবে না এরকম। আরোয়া বলছে মিশ্রণ কাকে বলে? মিশ্রণ, দেখো প্রথম কথা হচ্ছে মিশ্রণের ক্ষেত্রে যদি একদম সহজ ভাষায় বলি তাহলে মিশ্রণটা হইতেছে তোমার দুই বা ততোধিক পদার্থকে যে কোনো অনুপাতে মেশালেই তাকে মিশ্রণ বলে। ব্যাপারটা কি? তুমি দুই বা ততোধিক পদার্থকে মেশাতে হবে, এবং কি করতে হবে? দেখো, যে কোনো অনুপাতে মেশাতেই হবে, যে কোনো অনুপাতে মেশালেই তাকে মিশ্রণ বলে, ইচ্ছা মতো। এখন এই মিশ্রণের আবার প্রকারভেদ আছে, একটা হচ্ছে তোমার সমসত্ব আর একটা হইতেছে অসমসত্ব মিশ্রণ।
সমসত্ব মিশ্রণের ক্ষেত্রে সম মানে কি? সমসত্ব মিশ্রণের ক্ষেত্রে এই যে সম দেখতেছো, এই সম মানে হচ্ছে তোমার একই। সম মানে কি? একই। আর অসম মানে কি? অসম মানে হচ্ছে সমান না। তার মানে সমসত্ব মিশ্রণের ক্ষেত্রে তুমি যেই পদার্থগুলোকে মেশাইছো সেই পদার্থগুলার অনুপাত সব জায়গাতে সমান থাকবে। যেমন আমি ক্লাসে দেখাইছিলাম, যখন ক্লাস নিয়েছিলাম, যে এক গ্লাস পানির ভিতরে আমি যদি চিনি মিক্সড করি, তাইলে ব্যাপারটা কি এরকম হবে যে আমি উপরের থেকে পানি খাইলাম, তাহলে আমার মিষ্টি বেশি লাগবে বা কম লাগবে? তুমি নিচের থেকে পানি খাইছো, তোমার মানে স্বাদ বেশি লাগবে কম লাগবে? তা কিন্তু না। ওই গ্লাসে চিনি মেশানোর পরে যে কোনো ব্যক্তি ওই গ্লাসের পানি যতটুকুই খাক না কেন তার কাছে একই রকম টেস্ট লাগবে। অর্থাৎ চিনিটা ওই পানির মধ্যে সম্পূর্ণরূপে মিক্সড অবস্থায় আছে, সব জায়গাতে সমান অনুপাতে আছে। এটাকে বলা হয়েছে তোমার সমসত্ব মিশ্রণ। আর যদি আমি অসমসত্ব মিশ্রণের কথা বলি, তাইলে এমন কোনো বিষয় যেখানে, যেমন ঝালমুড়ি, ঠিক আছে, আমরা যখন ঝালমুড়ি খাই তখন কি এক এক মুড়ি ছোলা এক এক রকম ভাবে কন্ডিশন থাকে। এমন হইতে পারে তোমাকে আমি হাফ ঝালমুড়ি দিলাম আর আমি নিলাম ঝালমুড়ি, দেখা গেছে আমার ভাগে কোনো ছোলা বাদাম কিছুই পড়ে নাই, সব তোমার ভাগেই পড়ছে। দ্যাট মিনস দিস ইজ অসমসত্ব মিশ্রণ। যদিও আমি এইখানে মুড়ি ঝাল বাদাম চানাচুর সবকিছুই মিক্সড করছি, তারপরেও কি হয়েছে, সব জায়গাতে ওই যে উপাদানগুলো আমি মিক্সড করছি সেগুলো যে একই পরিমাণে আছে ব্যাপারটা এরকম না। এই জন্য এটাকে বলা হয়েছে অসমসত্ব মিশ্রণ। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন। তারপরে হচ্ছে আবিদ আল ওয়াকিল, আপেক্ষিক গতি কাকে বলে? ওকে, ঠিক আছে, আপেক্ষিক গতি কাকে বলে? ওকে, মূলত দেখো আপেক্ষিক বলতে কি বোঝা, আগে এটা বুঝতে হবে তোমাকে, যে আপেক্ষিক মানে হচ্ছে যেটা বাস্তব না, ঠিক আছে। আর বড় কথা হচ্ছে এখানে আপেক্ষিক বলতে বোঝানো হয়েছে একজনের সাপেক্ষে আর একজনের গতি। আপেক্ষিক গতি বলতে বোঝায় একজনের সাপেক্ষে আর একজনের গতি। যেমন ধরো আমি রাস্তার পাশে দাঁড়ায় আছি, তাহলে আমি কি স্থির, এই যে আমি স্থির দাঁড়ায় আছি। ওকে, আমার সামনে দিয়ে একটা বাস চলে গেল, ধরো বাসের অন এভারেজ স্পিড ছিল হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার। এই যে আমি স্থির দাঁড়ায় আছি, বাসটা 50 কিলোমিটার/আওয়ার বেগে চলে গেল, তার মানে বাসটা হচ্ছে গতিশীল, আমার চাইতে গতি বেশি বাসের। এই যে আমি বললাম বাসের অনেক গতি, কার সাপেক্ষে বলছি? আমার সাপেক্ষে বলছি। এইটাই হচ্ছে আপেক্ষিক গতি। এখন ধরো আবার যদি আমি চিন্তা করি যে তুমি আর আমি, আমরা দুইজনই দুইটা বাসে উঠছি, ওই দুইটা বাস যে কোনো ভাবেই হোক পাশাপাশি হয়ে গেছে, এবং দুই বাসের ড্রাইভার চিন্তা করতেছে আগে যাবও না পিছেও যাব না, দুইজন একই স্পিডে বাস চালাইতেছে, দুজনের স্পিডই 60 কিলোমিটার/আওয়ার এরকম। এখন আমি এই ডান পাশের বাসের জানালাই, তুমি এই বাসের বাম পাশের জানালাই, আমিও তোমার দিকে তাকায় আছি, তুমিও আমার দিকে তাকায় আছো, দুজনের স্পিডই কেমন? সমান। দুজনের স্পিড কেমন? সমান। তখন আমি তোমার দিকে তাকায় থাকলে আমার কেউ তোমাকে মনে হবে আচ্ছা তুমি বসে আছো, তুমি আমার দিকে তাকাইলে ফিল করবো আচ্ছা স্যার বসে আছে। কিন্তু আসলে কি আমি বসে আছি, বা আসলে কি তুমি বসে আছো? না, নাই। কিন্তু আমাদেরকে মনে হচ্ছে স্থির। এই যে মনে হওয়াটা, মনে হইতেছে স্থির কিন্তু না, এটাই হচ্ছে আপেক্ষিক। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? আবিদ মেবি কোশ্চেন করছিল, বুঝছো কিনা? আচ্ছা, সাদিয়া আফরিন তুবা, পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন? আচ্ছা, পানিকে কেন সর্বজনীন দ্রাবক বলা হয়? প্রথমত হচ্ছে দ্রাবক কাকে বলে? দ্রাবক হচ্ছে তোমার সেই জিনিস যে যে কোনো দ্রবকে দ্রবীভূত করতে পারে। মূলত আমরা যে মিশ্রণের কথা বলতেছিলাম এতক্ষণ ধরে, যে মিশ্রণ, ধরো আমি যদি চিনি ও পানির মিশ্রণ নেই, তাইলে এর ভিতরে কি হবে? চিনি পানির ভিতরে কি হবে বলতো? দ্রবীভূত হয়ে যাবে, ঠিক না? কি হবে? চিনিটা কি হবে? এখানে দ্রবীভূত হয়ে যাবে। এখন ধরো তুমি পানি না নিয়ে তেল নিলা, ঠিক আছে, যে কোনো তেল হইতে পারে, তাহলে কি দ্রবীভূত হবে? হবে না। এই যে ব্যাপারটা পানির মধ্যে দেওয়ার কারণে দ্রবীভূত হয়ে গেল, এই ক্ষমতাটা থাকে কার?
যার ভিতরে মিশানো হয় তার অর্থাৎ দ্রাবককে, এবং যা মিশাইতেছো সেটাকে বলা হয় দ্রব। সেটাকে কি বলা হয়? দ্রব। এবং যার ভিতরে মেশানো হয় তাকে বলা হয় দ্রাবক। এবং এই যে দ্রবীভূত করে ফেললো পানি কিন্তু তেল পারলো না, এই ক্ষমতাটা হচ্ছে তার দ্রাবক ক্ষমতা। আর পানি হচ্ছে পৃথিবীর মধ্যে মানে সেই তরল পদার্থ যে মোটামুটি মানে সবাইকে দ্রবীভূত করতে পারে। এখন কথা হচ্ছে স্যার লোহা দিলাম, লোহা তো দ্রবীভূত হয় না, দ্রবীভূত হবে না। যত রকম দ্রাবক আছে তার মধ্যে পানির দ্রবীভূত করতে পারার ক্ষমতা সবচাইতে বেশি। অথবা তুমি এইভাবে মনে রাখতে পারো যে পানি, এটা সবচাইতে ভালো হবে, যে তুমি পানি সবচাইতে বেশি পরিমাণ পদার্থকে দ্রবীভূত করতে পারে। পানি সবচেয়ে বেশি পরিমাণ পদার্থকে দ্রবীভূত করতে পারে, এই জন্য পানিকে বলা হয় সার্বজনীন দ্রাবক। আচ্ছা নিহা, ঠিক আছে আপু। আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা স্যার বেগ আর হেলানো তল, আহারে বেগ আর হেলানো তল কি করি? বেগ কাকে বলে? একদম মানে বেগের প্রথমত এটা মনে রাখবা যে বেগ মানে হচ্ছে তোমার, বেগ কি রাশি? বেগ একটা ভেক্টর রাশি। কি রাশি? বেগ হইতেছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি কোনগুলা? যা প্রকাশ করতে গেলে নির্দিষ্ট দিক আছে। কি আছে? দিক আছে, নির্দিষ্ট দিক আছে। এবং বেগের একক হইতেছে মিটার পার সেকেন্ড। এখন বেগের সঙ্গে আমরা বলতে পারি যে একক সময়ে, যারা আমার ক্লাস করছে তাদের মনে থাকার কথা, আমি সবসময় বলছি একক সময়ে এইটা যদি উল্লেখ থাকে তাহলে বুঝে নিবা যে একক সময় মানেই হচ্ছে 1 সেকেন্ড। একক সময় মানে কি? 1 সেকেন্ড। একক সময়ে যে পরিমাণ, একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট দিকে, কই? নির্দিষ্ট দিকে। তাহলে কোন একটা বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় বেগ। আমি যে ছবিটা আঁকছিলাম, তুমি মানে ক্লাসে ছিলা কিনা, ওই যে এ থেকে বি পর্যন্ত ঘুরে আসলো, ওই যে ওইটা হচ্ছে দূরত্ব, ঠিক আছে? আর তা না করে এই যে এ থেকে বি পর্যন্ত যে ডিরেক্ট লম্ব কথা বলছিলাম, সর্বনিম্ন দূরত্ব, এই যে সরণের কথা বলছিলাম, অর্থাৎ তুমি যখন সরণকে সময় দিয়ে ভাগ করবা, সরণকে কি করবা? সময় দিয়ে ভাগ করবা, তখনই সেটা হয়ে যাবে হচ্ছে বেগ। এখন দেখো সরণ মানে কি? দূরত্ব। সরণ তো এক প্রকার দূরত্বই। সরণের একক কি? মিটার। আর সময়ের একক কি? সেকেন্ড। এই যে এই জন্যই বেগের একক মিটার পার সেকেন্ড। হুমায়ুন আক্তার আদিবা, স্যার কাঠিন্য ও নমনীয়তা কি? আচ্ছা সততা বুঝো? সততা, সততা, সততা কথাটা আসছে কই থেকে? সৎ থেকে। কি থেকে? সৎ থেকে। তার মানে সৎ কাকে বলতেছে? কোন একজন ব্যক্তিকে, কোন একজন ব্যক্তিকে বলতেছে হচ্ছে সৎ। আর সততা কি? সততা হচ্ছে ওই ব্যক্তির বৈশিষ্ট্য। সততা কি? ওই ব্যক্তির বৈশিষ্ট্য, ঠিক না? তাইলে আমি এখন, তুমি যেটা বলছো যে কাঠিন্য ও নমনীয়তা, দেখো কঠিন আর একটা হচ্ছে কাঠিন্য। কঠিন মানে হচ্ছে ওই বস্তুটা কঠিন, ওইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বিশেষণ। আর এই যে কাঠিন্য যখন বলতিছো তখন হইতেছে বিশেষ্য, নাউন। আর নমনীয়তার ক্ষেত্রেও সেম, একটা হচ্ছে নমনীয় আর একটা হইতেছে নমনীয়তা। সোজা বাংলা হিসাব, কোনো একটা বস্তু কঠিনের যে ধর্ম, অর্থাৎ কতটুকু কঠিন, এটা সৎ থেকে সততা, ঠিক একই রকম। তোমার কঠিন হইতেছে অ্যাডজেক্টিভ আর কাঠিন্য হইতেছে নাউন বা বিশেষ্য, ঠিক আছে? আর নমনীয়টা হইতেছে তোমার অ্যাডজেক্টিভ এবং নমনীয়তা এটা হইতেছে নাউন। এর বাইরে কোনো কিছুই না। কাঠিন্য ধর্ম বল, ধরো কোনো একটা লিখছে এরকম যে কাঠিন্য ধর্ম, তার মানে ওই বস্তুটা কতটুকু কঠিন, এইটাই হচ্ছে কাঠিন্য ধর্ম। নমনীয়তা প্রদর্শন করে বা নমনীয়তা ধর্ম আছে, তার মানে হচ্ছে এরকম কখনো শুনছো যে, ধরো একটা বাক্য লিখি যে বস্তুটি নমনীয়তা,
একটু বলো তো, চিন্তা করো, জীবনে কোনোদিন এরকম শুনছো তুমি যে বস্তুটি নমনীয়তা? জীবনেও শোনো নাই। কি শুনছো? শুনছো হচ্ছে তুমি এই বাক্যটা, যে বস্তুটি নমনীয়। ঠিক আছে, কারণ হচ্ছে এই নমনীয়টা হইতেছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। অ্যাডজেক্টিভ বা কি বিশেষণ। সো সাবজেক্ট লেখার পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, তাই এখানে হয়েছে। আর এই বস্তু এইটাও নাউন, নমনীয়তা এইটাও নাউন বা বিশেষ্য। ঠিক আছে, সো এই জন্যই এই বাক্যটা ভুল, এরকম লেখা হয় না। মূলত তুমি যে কোশ্চেনটা করছো এটা বাংলা ব্যাকরণের এই টাইপের কোশ্চেন। বুঝতে পারছো আদিবা? আদিবাই তো মনে হয়, হ্যাঁ আদিবা, বুঝতে পারছো? আচ্ছা, এর কে ওরে বাপরে, কত মেসেজ করছো তুমি আফিয়া। হ্যাঁ ঠিক আছে, আমি আমি তোমার মেসেজ পড়তেছি, ওয়েট। যত মেসেজ লিখছো। আচ্ছা, আনমূল, উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না কেন? এটাই তো কোশ্চেন। হ্যাঁ, উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না কেন? এটার অ্যান্সার দিতে পারবে কে? এটার অ্যান্সার দিতে পারবে আল্লাহ। ঠিক আছে, এটার অ্যান্সার আমাদের দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই, কারণ হচ্ছে এটা সৃষ্টিগতভাবেই আছে। তবে আমরা যেটা বুঝতে পারি সেটা হইতেছে যে উদ্ভিদ কোষে উদ্ভিদ যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। ঠিক আছে, প্রাণী বা আমরা কোনো না কোনো ভাবে খাদ্যের উপর অবশ্যই উদ্ভিদের উপরে নির্ভরশীল। উদ্ভিদের উপরে আমরা কি নির্ভরশীল। আর প্রাণীও যদি নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারতো, মানুষ এমনিই তো মনে করো ধর্ম মানে না, এমনিই তো মনে করো মানুষের মধ্যে নীতি নৈতিকতা ইথিক্স বলে কোনো কিছু নাই, ঠিক না? কেন? কারণ সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না জন্য। যদি এই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতো, যে মনে করো এই বসে আছে, এই সূর্যের আলো নিচ্ছে, এই মনে করো যে লাইট নিচ্ছে, এই মনে করো একটু মাটি নিচ্ছে, নিয়ে বা কিছুই নিচ্ছে না, মানে এরকমই ধরো যে অটোমেটিক মানে খাদ্য তৈরি হচ্ছে, তাহলে মানুষ তখন আর ধর্ম আরো মানতো? তোমার তাই মনে হয়? মানতো না। মানুষ এত কিছু করে কি জন্য করে? পেটের জন্য, খাওয়ার জন্য, ঠিক না? যাতে ফ্যামিলি নিয়ে, সবাইকে নিয়ে একটা সুস্থ সুন্দর জীবনযাপন লিড করতে পারে। তো যদি উদ্ভিদের মতো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতো, মানুষ তো মনে করো পৃথিবীকে এমনিতেই নরক বানায় ফেলছে, আরো বানায় ফেলতো। আর মেন থিম হইতেছে উদ্ভিদ কোষে ওই ক্লোরোপ্লাস্ট থাকে, যার কারণে উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। কিন্তু প্রাণী কোষে এই প্লাস্টিক থাকে না, এর ফলে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। আচ্ছা, ফাতেমাতুল জান্নাত এই কোশ্চেন অনেকেই করছে, আমি দিব, একটু ওয়েট। অনিন্দ শ্যাম অভিক, ক্যালোরি কি? আচ্ছা, ক্যালোরি কি? ক্যালোরি তোমরা এরকম শুনছো যে শক্তির একক। শক্তির একক কি? শক্তির একক হইতেছে ক্যালোরি। আবার আমরা এটাও শুনছি যে শক্তির একক হইতেছে জুল। দুইটাই হয়, ঠিক আছে, দুইটাই কারেক্ট। শক্তির একক ক্যালোরিও হয়, শক্তির একক জুলও হয়। এই ক্যালোরিটা কি? শক্তির একক, এর বাইরে কিছু না। এখন তুমি বলতে পারো যে স্যার ক্যালোরিও যদি হয়, জুলও যদি, আমি কোনটা লিখবো? লেখার ক্ষেত্রে কাহিনী আছে, দুইজনে একই, মানে একই শক্তির একক হইলেও মান এক না। কে বড়? মূলত বড় হইতেছে ক্যালোরি। 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল, যেটা এভাবে যদি কনভার্ট করি, 1 জুল সমান সমান 0.24 ক্যালোরি। বুঝতে পারছো? এটা হচ্ছে ক্যালোরি এবং জুল, এই হচ্ছে তোমার ক্যালোরি। ফাতিহা নূর, ওকে। বল, আচ্ছা, কোন একটা বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। আর বল কি? বল হচ্ছে, বলের সংজ্ঞা তুমি এভাবে দিবে অনেকটা, যে দেখো আমরা যত বস্তু দেখি আমাদের চোখের আশেপাশে, সেই বস্তুগুলো কিরকম? দুই রকম। একটা হইতেছে স্থির বস্তু, আর একটা হইতেছে গতিশীল বস্তু। এখন দেখো আমরা এই যে গাড়ি চালাই, সাইকেল চালাই, ঠিক না? এগুলো কি করি? বলেই তো চলে এগুলো, ঠিক না? আবার ধরো একজন বন্ধু সাইকেল চালায় আসতেছে, আমি ওরা যাইতে দেবো, তখন আমি কি করছি? সাইকেল চেপে ধরছি।
যখন আমি সাইকেল চাপে ধরলাম তার মানে কি, ও গতিশীল ছিল, আমি ওকে আটকানোর চেষ্টা করছি কিভাবে, আমার শক্তি বা বল প্রয়োগ করে। এখন একটা বড় বাস আসতেছে, আমি সামনে যা দাঁড়ায় এরকম করে থামাই দিলাম, সম্ভব? বরাবর চলে যাবে, কারণ ওর বল বা শক্তি বেশি। অর্থাৎ বল হচ্ছে সেই জিনিস যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে। ওই যে বাসটা স্থির ছিল, মোবিল হোক ডিজেল হোক, তার মাধ্যমে কি হয়েছে, চলতে শুরু করছে, ওটা একটা শক্তি। তাইলে যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে সেই বস্তুকে গতিশীল করে, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে সেই বস্তুকে স্থির করে, তাকেই বলা হয় বল। কি বললাম? যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে ওই বস্তুকে গতিশীল করে, আবার গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে সেই বস্তুকে স্থির করে, তাকে কি বলা হয়, বল বলা হয়। এটা হচ্ছে মানে সংজ্ঞা, একদম ইজি। এখন কথা হচ্ছে, আমার বিশ্বাস তোমরা অনেক ভালো স্টুডেন্ট, তো আরেকটু কনসেপ্ট আমি অ্যাড করে দিই এর সাথে। এই যে ধরো ওয়ালটা আছে, এইখানে দেওয়ালটা আছে, দেখতে পাচ্ছ মনে হয় তোমরা, আমি যদি সারাদিন ধরে এই ওয়ালের উপরে ধাক্কাই এরকম করে 2 হাত দিয়ে, ওয়ালটা নড়বে এক চুলো? নড়বে? নড়বে না। কিন্তু আমি কি বল প্রয়োগ করি নাই? বল প্রয়োগ করছি। তার মানে কি, তাহলে ওই সংজ্ঞাতে, সংজ্ঞা অনুসারে আমি যেটা প্রয়োগ করছি সেটা তো বল হইল না, কারণ আমি তো সংজ্ঞায় কি বলছিল, যে স্থির বস্তুর উপর ক্রিয়া করে স্থির বস্তুকে গতিশীল করে, আমি তো গতিশীল করতে পারি নাই, তাহলে কি এটা বল হইল না? বল হইল। এই জন্যই সংজ্ঞায়, আপডেট সংজ্ঞা যদি তুমি বলতে চাও তাহলে এভাবে বলতে হবে, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে সেই বস্তুকে গতিশীল করে অথবা করতে চাই। করতে চাই কিন্তু পারে না, সেটা ভিন্ন হিসাব, কিন্তু স্থির বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করে বা করতে চাই। নেক্সট আরেকটা টার্ম ছিল যে গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে স্থির করে। সাইকেলে না আমি স্থির করলাম, যে বাস আসতেছিল ওটা যদি আমি স্থির করতে যাই তাইলে, কিন্তু আমি তো চাইছি, ইচ্ছায় করছি যে আমি স্থির করব, কিন্তু পারি নাই। তার মানে কি, এখানেও কারেকশন হবে, যে যা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে সেই বস্তুকে স্থির করে বা করতে চাই, অর্থাৎ তোমাকে শুধু ওই করের পরে করতে চাই লেখাটা উল্লেখ করে দিতে হবে। তাহলে ফাইনাল সংজ্ঞা কি দাঁড়াইলো, যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে সেই বস্তুকে গতিশীল করে বা করতে চাই, এবং কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে সেই বস্তুকে স্থির করে বা করতে চাই, তাকে বল বলে। এই সংজ্ঞা যদি লিখতে পারো তাহলে মনে করো একদম আপেক্ষিক গতি কি, এই কোশ্চেন এখন করলে আমি অ্যান্সার দেব না, আমি এই কোশ্চেন অ্যান্সার দিছি আপেক্ষিক গতি। সাদিয়া আক্তার, পৃথিবীর কত ডিগ্রি কোণে দাঁড়িয়ে আছে? এই কোশ্চেন আমি আমার জীবনে প্রথম শুনলাম, ঠিক আছে, আমি এরা কখনোই শুনি নাই। আচ্ছা, আওসাব বলতেছে, ওকে, ও আচ্ছা, তার মানে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে তোমাদের অনেকেরই এই কপি কল, সরল যন্ত্র, এই বিষয়গুলো নিয়ে ভালোই গ্যাঞ্জাম আছে, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। বিজ্ঞান বলে অনেকগুলো কাহিনী আছে কিভাবে ডাইনোসর মারা গেছে, কিন্তু আপনার কোনো কাহিনী আছে, নাকি? অনুমান করে বলতে পারবেন কিভাবে ডাইনোসর মারা গেছেন? ডাইনোসর মারা গেছেন, তুমি অনেক সম্মান দিছো দেখতেছি ডাইনোসরকে, যে ডাইনোসর কেমনে মারা গেছেন। বিষয় হচ্ছে যে ডাইনোসর, ধরো এইগুলা বড় হও, তুমি ক্লাস 6-এ পড়ো, এরকম অনেক কিছুই তুমি শুনবা জানবা, ঠিক আছে। যেমন বিজ্ঞান তো আরো অনেক কিছুই বলে। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে যে মানুষ আসছে বিবর্তনের ধারায়। কিসের ধারায় জানো? বিবর্তনের ধারায়। বিবর্তন মানে হচ্ছে, মানে স্টেপ বাই স্টেপ, ধরো এ পজিশনে ছিল 1 লাখ বছর আগে, একটু পরিবর্তিত হয়ে বি হইছে, আরো পরিবর্তিত হয়ে সি হইছে, আরো পরিবর্তিত হয়ে ডি হইছে, দেন লাস্টে যায় মানুষ হইছে। এবং এটাও বলে ভবিষ্যতে যায় মানুষ থেকে আরো অন্য কিছু হয়ে যাবে। কিন্তু তুমি যদি ধর্ম মানে বিশ্বাস করো, আমরা যারা মুসলমান আছি, আমরা কি বিশ্বাস করি? মুসলমান, হিন্দু ধর্ম যেই হোক না কেন, তারা সবাই কি বিশ্বাস করে? যে মানুষ কি ওই বানর থেকে বিবর্তন হয়ে আসছে? না তো, আল্লাহ সৃষ্টি করছে, ঠিক না? তো বিজ্ঞানের সাথে ধর্মের হিউজ ক্ল্যাশ আছে বিভিন্ন জায়গাতে, ঠিক আছে। তো যেমন বিজ্ঞান একটা দেয় কি, যে বিগ ব্যাং থিওরি,
যে মহাবিস্ফোরণের মাধ্যমে এই সব কিছু সৃষ্টি হয়েছে। সেখানে একটা পয়েন্টে গিয়ে আটকায় যায় বিজ্ঞান এরকম যে এই যে বিস্ফোরণটা হয়েছে কোনো না কোনো কিছু থেকে তো বিস্ফোরণটা হয়েছে, ওই যে মানে কণিকাটা বা যে এখান থেকে বিস্ফোরণটা হইলো ওইটা আসলো কেমনে, এইটার কোনো অ্যান্সার বিজ্ঞান দিতে পারে নাই। তখন মানে অনেকে বলছে কি ফাইন এটা মানে প্যারানর্মাল বা সুপার ন্যাচারাল বিভিন্ন ওদের মতো নাম দিছে, বাট ওই জায়গাগুলোতে তোমাকে ধর্মে বিশ্বাস করতে হবে, ঠিক আছে? শুধু ওই জায়গাতে না, জীবনের সব ক্ষেত্রে তোমাকে ধর্ম বিশ্বাস করতে হবে। এমন কোনো ধর্ম নাই যে ধর্মে তোমাকে খারাপ হইতে শিখাবে, যে ধর্মে তোমাকে বলবে যে তুমি মিথ্যা কথা বলো, চুরি করো, মানে পড়াশোনা করো না, বাবা মাকে সম্মান দিও না, খারাপ কাজ করো, কোনো ধর্মে বলা নাই। সব ধর্মের মূল কথা একই, ভালো হও, মানুষের সেবা করো, মানুষকে ভালোবাসো, সোজা সরল পথে চলো, দুর্নীতি করো না, আকাম কুকাম করো না, এটাই বোঝাইছে, ঠিক আছে? আর এগুলা জানার ইচ্ছা থাকে অবশ্যই ভালো, বাট বয়স অনুপাতে, ঠিক আছে? কম বয়সে বেশি জানতে গেলে গ্যাঞ্জাম আছে। দেখি তারপরে আর কি কোশ্চেন আছে। ও পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি। আচ্ছা, পর্যাবৃত্ত গতিটা আগে কি সেটা বুঝো আগে। পর্যাবৃত্ত গতিটা কি? দেখো, পর্যাবৃত্ত গতি হচ্ছে সেই গতি যদি কোনো বস্তুর গতি এমন হয়, যদি কোনো বস্তুর গতি এমন হয় যে তার গতিপথে, ওই বস্তুটা তার গতিপথে কোনো একটা নির্দিষ্ট বস্তুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট। নির্দিষ্ট এখানে নির্দিষ্ট বস্তু হইতে পারে, পয়েন্ট হইতে পারে, যে কোনো কিছু, নির্দিষ্ট অবস্থান হইতে পারে। যদি কোনো গতিশীল বস্তুর গতিপথ এমন হয় যে এটি তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দু, লেখো তুমি, সেটা সবচেয়ে ভালো হবে। গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ঘড়ি। হইলো, ঘড়ি একটা হইলো, ঠিক আছে? এখন ঘড়ির যে কাঁটাগুলা আছে, দেখো তো, ঘড়ির কাঁটা কি কোনো সময় এই বরাবর সবসময় তো এইভাবেই ঘুরে, ডান দিক থেকে বাম দিকে, কোনো সময় কি উল্টা দিক থেকে ঘুরে? কোনো চান্স নাই। তাইলে এই যে একই দিক থেকে এইভাবে মনে করো সারাদিন ঘুরতে আসে, ঘুরতে আসে, ঘুরতে আসে, ঘুরতে আসে, ও যখন ঘুরতেছে তখন ধরো এই জায়গাতে কি থাকে? 9টা থাকে, ঠিক না? তার মানে কি, এই যে 9 নাম্বার যে পয়েন্ট, 9 নাম্বার যে বিন্দু, এই 9 নাম্বার বিন্দুটাকে এই যে কাটা, যে কোনো কাটা তুমি ধরো ঘন্টা, মিনিট, সেকেন্ড, যেটাই বলো না কেন, সে কি করতেছে? এইভাবে ঘুরতেছে, 9 নাম্বার বিন্দুকে ক্রস করলো, আবার ঘুরতেছে, আবার 9 নাম্বারকে ক্রস করলো, আবার ঘুরতেছে, আবার 9 নাম্বারকে ক্রস করলো। আমি কয়টা কন্ডিশন বলছি? 3টা কন্ডিশন। নির্দিষ্ট বিন্দুকে 9 নাম্বার, নির্দিষ্ট বিন্দু, তাহলে একটা কন্ডিশন মানলো। নির্দিষ্ট সময়, ব্যাপারটা কি এরকম যে বাইরে 10টা বাজে আর তোমার ঘড়িতে 9টা বাজে? এরকম কোনো চান্স নাই, যদি না তোমার ঘড়ির ব্যাটারি নষ্ট থাকে। তার মানে কি, নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে। 3 নম্বর পয়েন্ট কি, একই দিক থেকে অতিক্রম করতেছে, বারবার এই দিক থেকে অতিক্রম করতেছে। এই যদি 3টা কন্ডিশন মানে কোনো একটা বস্তুর গতি, তাহলে সেই গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। এইরকম আরো একটা উদাহরণ হচ্ছে তোমার পৃথিবীর গতি। কি গতি? পৃথিবীর গতি। দেখো, পৃথিবীর গতি ফিক্স জোন নেই, পৃথিবী কোনো সময় মানে উল্টা ঘুরে না তো। তাহলে পৃথিবীর গতি নির্দিষ্ট জোন নেই। এই যে 24 ঘন্টায় 1 দিন হয়, 7 দিনে 1 সপ্তাহ হয়, 30 দিনে 1 মাস হয়, 365 দিনে 1 বছর হয়। এখানে একটু ক্যালকুলেশন হিসাব আছে, আবার ওটা জানার দরকার নেই। যাই হোক, অন এভারেজ কি সেম একইভাবেই ঘুরতে আছে, ধ্বংস হওয়ার আগ পর্যন্ত সে ঘুরবে। তার মানে পৃথিবীর গতিও একটা পর্যাবৃত্ত গতি। আর একটা কোশ্চেন আসছিল যে স্পন্দন গতি কি। মূলত অনেকের বাড়িতে ঘড়ি আছে, দেখবা পেন্ডুলাম বলে যেটাকে, এই যে আমি কেমনে দেখাই, মানে থাকে না যে বড় ঘড়ি, ধরো উপরে ঘড়ি আছে, নিচে হচ্ছে তোমার এরকম থাকে, আর এই যে এখানে একটা এরকম থাকে, এ ঘুরতে টং 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 এরকম করে, ঠিক না? এই যে দেখো, তাহলে এইটাও কোথাও তুমি চিন্তা করো, কি করতেছে, একবার এদিকে যাইতেছে, আবার এদিকে যাইতেছে, আবার এদিকে, আবার এদিকে। তার মানে কি, ধরো এই পয়েন্টটাকে নির্দিষ্ট সময় পরে এই দিক থেকে অতিক্রম করতেছে।
এইটাও এক প্রকার পর্যাবৃত্ত গতি, কিন্তু মেইনলি এটা হচ্ছে স্পন্দন গতি। কারণ কি? কারণ পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে পুরাটা ঘুরতে হবে, আর স্পন্দন গতি হচ্ছে সেই গতি যে যদি কোনো গতিশীল বস্তুর গতি এমন হয় যে এটি এর গতিপথের অর্ধেক সময় একদিকে যাবে এবং বাকি অর্ধেক সময় আগের গতির বিপরীত দিকে যাবে, তখন সেটাকে বলা হবে স্পন্দন গতি। ওকে, নেক্সট। বাপরে, আচ্ছা এত কোশ্চেন করছো তোমরা, আমি তো 4 ঘন্টার ক্লাস নেওয়া লাগবে। আচ্ছা, সাহেদা তেহারা বাড়ি, বুঝছো? ওকে। অনিন্দ্য শ্যাম অভিক, আচ্ছা ঘড়িতে যখন 8টা বাজে এবং মিনিটের কাঁটা সমান হয় তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? আমি এটা 100% শিওর যেটা তোমাদের বইয়ে নাই, ঠিক আছে? এইগুলা তোমার মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন এবং এগুলো সাধারণত চাকরির পরীক্ষাতে আসে, বিসিএস এ আসে, ঠিক আছে? সো এইগুলা এক্সট্রা জিনিস, এখন জানার কোনো প্রয়োজন নাই। আর আরে বাপরে, লিস্ট তো ধরতে গেলে বিপদে আছে। ওকে, দেখা যাক কি হয়, চালাইতে থাকি আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আফিয়া, শোনো, মেসেজ দেখছি তোমার, তুমি মানে যাই হোক, বল এবং সরল যন্ত্র, জাতি, লিভার, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তোমাদের রিভিশন ক্লাসে যে রুটিন সেইটাতে প্রথম ক্লাসই হচ্ছে এই চ্যাপ্টারের উপরে। তাহলে এবার বলো, তাহলে এটা কি আমার এখন বোঝানো উচিত? প্রথম ক্লাসই হচ্ছে এই চ্যাপ্টারের উপরে, অর্থাৎ নেক্সট উইকে যে রুটিন, সেই রুটিনে তোমরা মানে নেক্সট উইকে তুমি যখন প্রথম বিজ্ঞান ক্লাস পাবা, দেখবে প্রথম বিজ্ঞান ক্লাসই হচ্ছে এই চ্যাপ্টারের উপরে। তাহলে এবার মানে আমার কি এখন এটা বোঝানোর কোনো প্রয়োজন আছে? কারণ এইটা ওইটা বুঝাইতে গেলে তো আমি কভারও করতে পারবো না। নেক্সট মানে উইকে যখন ওই চ্যাপ্টার উনি পড়াইতে যাবে তখন তোমরা বলবা স্যার এটা তো পড়ছি, জ্ঞান বাঁধতে যাবে। বুঝতে পারছো? এই জন্য এই কপি কল স্কিপ। আচ্ছা, তারপরে বলো। ও আচ্ছা, হেলানো তল, এ কি কোশ্চেন করে এরা রে? পৃথিবীর শেষ প্রান্ত কোথায়? পৃথিবীর শেষ প্রান্ত তুমি যে জায়গায় দাঁড়ায় আছো সেই জায়গায়, ঠিক আছে? কিভাবে? তুমি মনে করো ওইটাই শেষ প্রান্ত, তুমি ওই সেটা শেষ প্রান্ত, তুমি বরাবর এখান থেকে হাঁটা ধরবা, হাঁটে মনে করে ঘুরে আবার ওই জায়গায় চলে আসবা, এটাই শেষ প্রান্ত। এটা ফুটবল, ওর কোনো শেষ প্রান্ত আছে? এই যে অনেকে বলে না, এগুলা কি ফেসবুকের মনে করো যে ওই যে টাকা বাড়ানোর ধান্দা, যে এই যে দেখুন বিশাল অগ্নিকুণ্ড, বিশাল মানে গর্ত, এটাই হচ্ছে পৃথিবীর শেষ প্রান্ত, এরপরে আর কিছু নাই। চিন্তা করো তোরে ভাই, নর্মাল সেন্স থেকে যে ছোট থেকে পড়ে আসছে পৃথিবী গোলাকার, এই উত্তর দক্ষিণ দিকের চ্যাপটা এই সেই, ঠিক না? অন এভারেজ তো গোলাকার। এখন একটা গোলাকার কি বল, ফুটবল, টেনিস বল, যে বলে ধরো। এবার তুমি বলো তো, এই বলে যদি আমি বলি, তোমাকে যদি বলি যে বলের শেষ প্রান্ত কোথায়, তুমি বলতে পারবা এটা? মানে একটু নর্মাল সেন্স কাজে লাগাও, বলতে পারবা? অসম্ভব ব্যাপার, ঠিক আছে না? সো ওকে, তারপরে নেক্সট কোশ্চেন। আরে আল্লাহর বান্দা রে, এরা কে? জান্নাতুল নাইম, আচ্ছা যাই হোক, এর নাম মেনশন করলাম না। বিষয় হচ্ছে যে আমি তো বললাম এটা ক্লাস নেক্সট উইক, প্রথম মানে রিভিশন ক্লাসের প্রথম চ্যাপ্টারই হচ্ছে ওই চ্যাপ্টার, ঠিক আছে? আমি ওইটা এখন পড়াইতে গেলে গ্যাঞ্জাম বাঁধবে, ঠিক না? আর কারো কোনো কোশ্চেন নাই? বাহ, তোমরা সব পারো, বাহ, সব কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়েছে। ওকে, স্টার্ট। নেক্সট, সাদিয়া আফরিন গতি ঘূর্ণন, সরি কি বলি না বলি, সাদিয়া আফরিন তুবা, মানে ও কোশ্চেন করছে ঘূর্ণন গতি কি, তখন আমি পড়ে ফেলছি সাদিয়া আফরিন গতি। যাই হোক, লিখছে হচ্ছে ঘূর্ণন গতি। ওকে, ঘূর্ণন গতি কি? আচ্ছা, যদি কোন একটা বস্তু, এখানে সংজ্ঞা তুমি কিভাবে লিখবে আমি একটু বলি। ধরো ঘূর্ণন গতি আছে, চলন গতি আছে, ঘূর্ণন চলন গতি আছে, পর্যাবৃত্ত গতি আছে, স্পন্দন গতি আছে। প্রত্যেকটা সংজ্ঞা লেখার সময়
আমি কি করতাম, একটা মেজর মানে লাইন মানে লিখে দিতাম। আমি সব তো মুখস্থ করতে পারবো না, বুঝবো আর মুখস্থ রাখছিলাম একটা লাইন, যে যদি কোনো গতিশীল বস্তুর গতিপথ এমন হয় যে এটা আমি কি করছিলাম, এই লাইনটা আমি মুখস্থ করছিলাম, আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমি কি করছিলাম, বুঝছিলাম, ওটা আমি মুখস্থ করে নাই। এরপরে আমি এগুলো লিখে দিয়েছিলাম। কিরকম, যেমন তুমি ধরো বলছো যে ঘূর্ণন গতি, তাহলে আমি কি বলতে পারি, যে যদি কোনো গতিশীল বস্তুর গতি এমন হয় যে এটি কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবং এই ঘোরার ফলে তার গতি চলতে থাকে, তখন সেটাকে বলা হয় ঘূর্ণন গতি। যেমন তুমি চিন্তা করতে পারো ফ্যান ঘুরতেছে, আরো কাহিনী আছে, এখানে আরো কিছু মেজর ইস্যু আছে। শুধু ঘুরলেই হবে না, এই যে ঘুরতেছে এই ঘোড়াটা সে তার সম্পূর্ণ অংশ নিয়ে ঘুরতে হবে। যেমন ফ্যান যখন ঘুরে, ফ্যানের পাখা কি এরকম যে দুই পাখা ঘুরতেছে আর এক পাখা দাঁড়ায় আছে, তা কিন্তু না, সম্পূর্ণ ফ্যানটাই ঘুরতেছে। এখানে এই সংজ্ঞাগুলো উপর ক্লাসে যেরকম আছে, আমি যদি বলি 9-এ, তাহলে এরকম যে যদি কোনো গতিশীল বস্তুর গতি এমন হয় যে এটি তার সমস্ত অংশ নিয়ে ঘুরতে থাকে এবং এই ঘোরার ফলে যে শক্তি অর্জন করে তাকে ঘূর্ণন গতি বলে। আচ্ছা, এরপরে তুমি বলছো ঘূর্ণন চলন গতি। ব্যাপারটা কেমন হইতে পারে, ধরো কোন একটা বস্তু ঘুরতেছে, ফ্যান তো খালি ঘুরতেছে, ও ওই জায়গাতেই ঘুরতেছে, কিন্তু যদি এমন হয় যে ঘুরতে ঘুরতে আগায়ও যাইতেছে সামনের দিকে বা যে কোনো দিকে, মানে ঘুরতেছে প্লাস চলতেছে, তখন সেটাকে বলা হবে ঘূর্ণন চলন গতি। চিন্তা করে দেখো তো কেমন, কোনটা হইতে পারে। হেলিকপ্টার, ঠিক না, হেলিকপ্টার বললাম না, হেলিকপ্টার, ওটা কি একই সাথে ঘুরতেছে এবং চলতেছে, ঠিক না, তখন তাকে বলা হবে ঘূর্ণন চলন গতি। ওরে বাপরে, আচ্ছা, মানে তুমি এত বড় বড় তুমি টাইপ করো কেমনে? আচ্ছা শোনো আফিয়া, আমি তোমাকে অ্যান্সার দেই, সেটা হচ্ছে এগুলোর কাজ কি। প্রথমত হচ্ছে সব বই দেওয়া আছে, এগুলো মুখস্থ জিনিস, ঠিক আছে। এখন এরকম করে মুখস্থ তো মনে করো আমিও করতে, তোমাকে বলো যে স্যার ভিটামিন কে এর অভাবে কি হয়, এটা তো বলা সম্ভব না। তবে আমার যেগুলো মনে আছে তোমাকে বলি, ভিটামিন এ এর অভাবে কি হয়, রাতকানা রোগ হয়। ভিটামিন বি এর অভাবে কি হয় বলো, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়, ঠিক আছে। ভিটামিন সি, আচ্ছা তুমি বলছো এ সি এ বি সি ডি আই কে, ই এর অভাব আই আই ও পরে আবার ভিটামিন, আমি জানি না আসলে। অনিন্দ শাকিল অভিক, পুষ্টিহীনতা কি, এইটাও কোশ্চেন করলা তুমি অভিক, পুষ্টিহীনতা কি? পুষ্টিহীনতা মানে যার দুর্বল, পুষ্টিহীনতা মানে কি দুর্বল, দুর্বল মানে কি, দুর্বল মানে হইতেছে অ্যাকচুয়ালি দুর্বল, ঠিক আছে। পুষ্টিহীনতা মানে হইতেছে যার ভিতরে পুষ্টির অভাব আছে, সেই পুষ্টি মানে তার অবস্থাটাই পুষ্টিহীনতা, ঠিক আছে। পুষ্টিকর খাবার খায় না, তখনই সেটাকে বলা হয় পুষ্টিহীনতা। পুষ্টির অভাব যার ভিতরে আছে তাই পুষ্টিহীনতায় ভুগে। স্যার পৃথিবীর শেষ প্রান্ত প্রিকোলেস্টন, এগুলা সব মিথ, মিথ বুঝ, এগুলো সব মিথ থিওরি, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শুনছো কিনা, বারমুডা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, কি বলা হয়ে থাকে যে সাগরের মাঝখানে এমন একটা জায়গা, এই বারমুডা ট্রায়াঙ্গেল, যে এই মানে এইখানে গেলেই জাহাজ মনে করো যে অদৃশ্য হয়ে যায়, ঠিক আছে। এখন পর্যন্ত অসংখ্য জাহাজ অদৃশ্য হয়ে গেছে, তো কেউ ওই এরিয়া দিয়ে পার হয় না, ওটা একটা নিষিদ্ধ জায়গা এবং আজ পর্যন্ত কেউ যাইতে পারে নাই। মানে কেন নিখোঁজ হয়েছে তাও কেউ জানে না, মানে সার্চ দিয়েও অনেক রকম থিওরি পাবা। কেউ কেউ বলে ওইখানে জান্নাত জাহান্নাম মানে গোরস্থান, কি বলে না বলে পুরো আল্লাহ ভালো জানে, ঠিক আছে। তো এগুলো হইতেছে মিথ, ঠিক আছে। এগুলো এরকম কনস্পিরেসি থিওরি বহুত আছে পৃথিবীতে, এগুলা মানে এগুলো চিন্তা তুমি সারা জীবন বসেও মনে করে এগুলা নিয়ে কোনো সমাধান করতে পারবে না। আচ্ছা, আবিদ আল ওয়াকিল, আবিদ আল ওয়াকিল তুমি কবে জয়েন করছো এই পরিবারে আমাদের সাথে? তুমি কি নতুন স্টুডেন্ট, কবে জয়েন করছো? স্যার ডান হাত নাড়ালে বিম্বে বাম হাত নড়ে কেন? কোশ্চেনটা ভালো করছো, কিন্তু তুমি এটার অ্যান্সার পাবা হইতেছে নবম শ্রেণীতে ওঠার পরে, অথবা তুমি যদি মনে করো তুমি আগেই বুঝতে চাও
তাইলে ক্লাস 9 এর পদার্থ এই বইটা বের করে তুমি হচ্ছে নবম 9 10 অথবা যাই হোক, একটা হচ্ছে আলোর প্রতিফলন, একটা হচ্ছে আলোর প্রতিফলন, আর একটা হইতেছে তোমার আলোর প্রতিসরণ। এই দুটো চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, তাইলেই তুমি মনে করো বুঝতে পারবা যে আমি মানে আয়নার সামনে ডান হাত নাড়াইলে সেটা কেন আয়নাতে বাম হাত মনে হয়। ঠিক আছে, মূলত এক লাইনে যদি বলি সেটা হচ্ছে আয়নাতে যে বিম্ব তৈরি হয়, আয়নাতে বিম্ব সবসময় উল্টা তৈরি হয়। ওইখানে অনেক খেলা আছে, উল্টা আছে, সোজা আছে, বাস্তব আছে, অবাস্তব আছে, হিউজ জ্বালাবে। 9 10-এ উঠো। ও গাইডের প্রশ্ন স্যার পড়াচ্ছে, ঠিক আছে, গাইডের প্রশ্ন তো কিছু করেন না, কারণ গাইডে তো অনেক রকম কোশ্চেনই দেওয়া থাকবে। তুমি কি মনে করো তুমি যে গাইড পড়ো, লেকচার পড়ো, পাঞ্জাবি পড়ো, যেটাই পড়ো, ওই গাইডে যত কোশ্চেন দেওয়া থাকে, ঠিক আছে, এটা তুমি যে টিচারের কাছেই পড়ো না কেন, সেই টিচারকে জিজ্ঞাও তো যে অ্যাকচুয়ালি এই গাইডে যে এত এমসিকিউ এবং এত সিকিউ দেওয়া আছে, আসলেই কি মানে পরীক্ষায় ভালো করার জন্য আমার এত সিকিউ পড়া উচিত, অথবা এই যে সিকিউ গুলো দেওয়া আছে এখানে, এই সিকিউ গুলা কি আমার ক্লাসের জন্যই তৈরি, নাকি এখানে 7 8 9 এর বিভিন্ন জায়গার পড়াশোনা মিক্সড করে বানায় রাখছে? তোমার টিচারকে জিজ্ঞাসা করো, ঠিক আছে? ওকে, তো তোমাদের সাথে ক্লাস এ পর্যন্তই। আর আগামী শনিবার থেকে নতুন রুটিনে ক্লাস শুরু হচ্ছে। সেখানে হয়তো 6 এর বিজ্ঞান আমি হয়তো পাবো না, তোমাদের সাথে হয়তো আমার অন্য কোনো সাবজেক্ট, ম্যাথে হয়তো দেখা হইতে পারে, বিজ্ঞান হয়তো অন্য কোনো টিচার নেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর নেক্সট উইকে বিজ্ঞানের প্রথম ক্লাসটা হবে বল এবং সরল যন্ত্রের উপরে, কপি কল, ওই বিষয়গুলোর উপরে। আশা করি তোমরা সবাই ওই ক্লাসটিতে উপস্থিত থাকবা, যেহেতু ওই ক্লাসটা নিয়ে তোমাদের অনেকেরই অবজেকশন আছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া কইরো। ইনশাল্লাহ রিভিশন ব্যাচে তোমাদের সাথে আমার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।